scope. আচ্ছা, আমাদের পায়ের নিচের মাটিটা ওটা তো বেশ শক্তপোক্ত, তাই না? মানে একদম স্থির মনে হয়। আপাত দৃষ্টিতে তো তাই মনে হয়। কিন্তু যদি এমন হতো যে আমরা একটা লিফটে চড়ে বসলাম, যেটা সোজা নিচের দিকে নামছে, পৃথিবীর একেবারে কেন্দ্র পর্যন্ত, কি দেখতে পেতাম আমরা? দারুণ একটা কল্পনা। আজকের আলোচনায় আমরা ঠিক এই কাজটাই করতে যাচ্ছি। এই যে পৃথিবীর ভেতরটা আসলে একটা পেঁয়াজের মতো, অনেকগুলো স্তরে ভাগ করা। পেঁয়াজের মতো। হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই সব তথ্য কিন্তু বিজ্ঞানীরা হাজার হাজার কিলোমিটার গর্ত খুঁড়ে বের করেননি। এর পেছনের গোয়েন্দা গল্পটাও বেশ চমকপ্রদ। দারুণ। তাহলে চলুন এই অসাধারণ যাত্রায় নামা যাক। আমাদের আজকের মিশন হল পৃথিবীর ওপরের স্তর থেকে শুরু করে একেবারে এর রহস্যময় কেন্দ্র পর্যন্ত একটা ভার্চুয়াল ভ্রমণ করা। আর শুরুতেই একটা প্রশ্ন তো আসেই, পৃথিবীর কেন্দ্র নাকি সূর্যের পৃষ্ঠের মতনই গরম, কিন্তু তারপরেও সেটা কঠিন। এটা কিভাবে সম্ভব? এই ধাঁধার উত্তর দিয়েই আজকের আলোচনা শেষ হবে। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে একেবারে উপরের স্তর থেকে, যেটার উপর আমরা সবাই আছি, চলছি, মানে ভূত্বক বা দ্য ক্রাস্ট। ভাবুন তো, গোটা পৃথিবীটা যদি একটা আপেল হয়, তাহলে আমরা যেটার ওপর আছি সেই ভূত্বকটা হলো শুধু আপেলের খোসাটা। ও বিশ্বাস্য রকম পাতলা, তুলনাটা একদম নিখুঁত। পৃথিবীর মোট ব্যাসার্ধের তুলনায় এই স্তরটা 1%-ও কম। কিন্তু এই পাতলা খোসাটাই আবার দুরকমের। ঠিক তাই, একটা হলো মহাদেশীয় ভূত্বক, মানে যেটার উপর আমাদের দেশ, শহর, পাহাড় পর্বত সব দাঁড়িয়ে আছে। আর অন্যটা? আর একটা হলো মহাসাগরীয় ভূত্বক, যা বিশাল বিশাল সমুদ্রের নিচে রয়েছে। দাঁড়ান, তার মানে আফ্রিকা বা এশিয়ার নিচের মাটি আর প্রশান্ত মহাসাগরের তলার মাটি এক জিনিস নয়? আমি তো ভাবতাম সবই একই রকম পাথর। না না, এখানেই তো আসল ব্যাপারটা। মহাদেশীয় ভূত্বক মূলত গ্রানাইটের মতো হালকা পাথর দিয়ে তৈরি। এর প্রধান উপাদান হল সিলিকা আর অ্যালুমিনিয়াম। ও, সিলিকা আর অ্যালুমিনিয়াম, সিয়াল। একদম, এই দুটো মিলিয়েই এর ডাকনাম দেওয়া হয়েছে সিয়াল। আর মহাসাগরের নিচের ভূত্বকটা মূলত ব্যাসল্টের মতো ভারী পাথর দিয়ে গড়া। আর সেটার উপাদান? সেটার উপাদান হল সিলিকা আর ম্যাগনেসিয়াম, তাই এর নাম সীমা। আচ্ছা, একটা হালকা মানে সিয়াল আর একটা ভারী সীমা। কিন্তু এই তথ্যটা কি শুধু বইতে পড়ার জন্য, নাকি এর কোনো বাস্তব প্রভাব আছে? এর প্রভাব অনেক। এটাই তো পৃথিবীর ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। তাই নাকি? কিভাবে? ভাবুন, দুটো প্লেট যখন একে অপরের দিকে এগিয়ে আসে, যার একটা মহাদেশীয় মানে হালকা আর অন্যটা মহাসাগরীয় মানে ভারী, তখন কি হবে? সংঘর্ষ হবে? হ্যাঁ, আর ভারী মহাসাগরীয় প্লেটটা হালকা মহাদেশীয় প্লেটের নিচে ঢুকে যাবে। এই প্রক্রিয়াটাকে বলে সাবডাকশন। আর এই সাবডাকশনের কারণেই কি? ঠিক ধরেছেন, এই কারণেই তৈরি হয় গভীর সব সামুদ্রিক খাদ, যেমন ধরুন মারিয়ানা ট্রেঞ্চ। ওয়াও! আর যে প্লেটটা নিচে চলে যাচ্ছে সেটা প্রচণ্ড তাপ আর চাপে গলতে শুরু করে, তৈরি হয় ম্যাগমা। এই ম্যাগমা আবার আগ্নেয়গিরি হয়ে বেরিয়ে আসে। তার মানে আন্দিজ বা জাপানের মতো সুবিশাল আগ্নেয় পর্বতমালাগুলো এই প্রক্রিয়ারই ফল? একদম, ভূত্বকের ঘনত্বের এই সামান্য পার্থক্যই পৃথিবীতে ভয়ঙ্কর ভূমিকম্প আর বিশাল পর্বত তৈরির জন্য দায়ী। অবিশ্বাস্য। তার মানে আমরা যে আপেলের খোসার উপর আছি, সেই খোসার এক অংশ অন্য অংশের নিচে সন্ধিয়ন ঢুকে যাচ্ছে, আর তাতেই পুরো পৃথিবীর চেহারা বদলে যাচ্ছে। আচ্ছা, এই খোসার নিচে কি আছে? খোসার নিচেই হল পৃথিবীর আসল ইঞ্জিন রুম, গুরুমণ্ডল বা দ্য ম্যান্টল। গুরুমণ্ডল। ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে একটা সীমানা আছে, যাকে বলে মোহ বিযুক্তি রেখা। এই সীমানার পর থেকে প্রায় 2900 কিলোমিটার গভীর পর্যন্ত পুরোটাই গুরুমণ্ডল। পৃথিবীর মোট আয়তনের প্রায় 84%ই এটা। আর এর ভেতরের অবস্থাটা কেমন? এটা কি পাথরের মতো কঠিন, নাকি লাভার মতো তরল? দুটোই ঠিক নয়। এখানেই বিষয়টা মজার। গুরুমণ্ডলের পদার্থকে ঠিক কঠিন বা তরল বলা যায় না। এর অবস্থাটা অনেকটা পিচের মতো বা খুব ঘন মধুর মতো। আধা কঠিন? হ্যাঁ, সান্দ্র বা আধা কঠিন। এটা এতটাই ধীরে চলে যে এর গতি মাপা হয় বছরে কয়েক সেন্টিমিটারে। আমাদের হাতের নখ যে গতিতে বাড়ে, অনেকটা সেরকম। বছরে কয়েক সেন্টিমিটার? এটাকে তো ঠিক গতি বলা চলে না। কিন্তু এই ধীরগতির মধ্যেই কি বড় কোনো ঘটনা ঘটছে? এই ধীরগতিই তো মহাদেশগুলোকে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে। গুরুমণ্ডলের ওপরের দিকে অ্যাস্থেনোস্ফিয়ার নামে একটা তুলনামূলকভাবে নরম স্তর আছে। অ্যাস্থেনোস্ফিয়ার? হ্যাঁ,
এর ওপরে কিন্তু আমাদের ভূত্বকের শক্ত প্লেটগুলো ভেসে বেড়াচ্ছে, অনেকটা বরফের চাই যেমন পানিতে ভাসে। আর এর কারণটা কি? কারণটা হলো পরিচলন স্রোত। গুরুমণ্ডলের গভীরে প্রচণ্ড তাপের কারণে এই কনভেকশন কারেন্টস তৈরি হয়। পরিচলন স্রোত, এটা কি অনেকটা পানিতে তাপ দিলে যেমনটা হয়, গরম পানি উপরে ওঠে আর ঠান্ডা পানি নিচে নামে, সেরকম? একদম। গুরুমণ্ডলের গভীরে থাকা গরম পদার্থ ধীরে ধীরে উপরে ওঠে, আর উপরে ঠান্ডা আর ভারী পদার্থ নিচে নেমে যায়। আর এই চক্রটাই? এই লক্ষ লক্ষ বছর ধরে চলা চক্রটাই ওপরের প্লেটগুলোকে ধাক্কা দেয়, সরায়। আজ যে ভারত এশিয়া মহাদেশের অংশ, হ্যাঁ। সেটা কোটি কোটি বছর আগে ছিল দক্ষিণ মেরুর কাছে। এই পরিচলন স্রোতই তাকে ভাসিয়ে এনে এশিয়ার সাথে ধাক্কা লাগিয়েছে। আর সেই ধাক্কার ফলেই তৈরি হয়েছে হিমালয় পর্বতমালা। ঠিক তাই। অবিশ্বাস্য। তার মানে আমাদের পায়ের তলার পৃথিবীটা আসলে একটা বিশাল ফুটন্ত স্যুপের পাত্রের উপর ভাসমান কয়েকটা টুকরোর মতো। হ্যাঁ, তুলনাটা মন্দ নয়। আর সেই স্যুপের ধীরগতির আলোড়নই পাহাড় তৈরি করছে, মহাদেশ সরাচ্ছে। আচ্ছা, এই গুরুমণ্ডলের নিচে একেবারে কেন্দ্রে কি আছে? এবার আমরা আমাদের লিফটটাকে নিয়ে যাচ্ছি প্রায় ২৯০০ কিলোমিটার গভীরে, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের সীমান্তে। এর নাম গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা? এরপর থেকেই শুরু হচ্ছে পৃথিবীর পাওয়ার হাউস, কেন্দ্রমণ্ডল বা দ্য কোর। এই স্তরটা মূলত দুটো ভারী ধাতু দিয়ে তৈরি, নিকেল আর লোহা। নিকেল আর ফেরাম, নিফে। একদম, তাই এর আরেক নাম নিফে। হ্যাঁ, এখানেই তো সেই ধাঁধাটা আসছে যেটা আমরা শুরুতে বলেছিলাম। কেন্দ্রমণ্ডলেরও দুটো ভাগ, আর তাদের অবস্থা নাকি সম্পূর্ণ বিপরীত। ঠিক, কেন্দ্রমণ্ডল দুটি অংশে বিভক্ত, বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তকেন্দ্রমণ্ডল। আউটার কোর আর ইনার কোর। আর এদের মধ্যেকার পার্থক্যটা নাটকীয়। বহির কেন্দ্রমণ্ডল মানে বাইরের অংশটা পুরোপুরি তরল অবস্থায় আছে। তরল? হ্যাঁ, গলিত লোহা আর নিকেলের এক বিশাল সমুদ্র। তরল লোহার সমুদ্র? এর কি কোনো বিশেষ ভূমিকা আছে? এটাই সম্ভবত পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। এই গলিত ধাতুর সমুদ্রটা যখন পৃথিবীর ঘূর্ণনের সাথে ঘুরতে থাকে, তখন এর মধ্যে বিশাল বৈদ্যুতিক স্রোত তৈরি হয়। অনেকটা ডায়নামোর মতো? ঠিক তাই, একটা বিশাল ডায়নামো। আর এই ডায়নামোর কারণেই তৈরি হয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড? হ্যাঁ, যেটা একটা অদৃশ্য ঢালের মতো পৃথিবীকে ঘিরে রেখেছে। দাঁড়ান দাঁড়ান, তার মানে আমাদের পায়ের হাজার হাজার কিলোমিটার নিচে ঘুরতে থাকা একটা তরল লোহার গোলক আমাদের মহাকাশের বিপদ থেকে বাঁচাচ্ছে। এক কথায় হ্যাঁ, সূর্য থেকে অনবরত সৌরঝড় পৃথিবীর দিকে ছুটে আসে। মারাত্মক ক্ষতিকর কণা দিয়ে ভর্তি। একদম, এই চৌম্বক ক্ষেত্র সেই ঝড়কে প্রতিহত করে। যদি এই ঢালটা না থাকত, তাহলে সৌরঝড় পৃথিবীর বায়ুমণ্ডলকে মহাকাশে উড়িয়ে নিয়ে যেত। ঠিক যেমনটা মঙ্গল গ্রহের ক্ষেত্রে হয়েছে। ঠিক ধরেছেন, মঙ্গল গ্রহের কোর একসময় ঠান্ডা হয়ে যাওয়ায় তার চৌম্বক ক্ষেত্র হারিয়ে যায়। ফলাফল, মঙ্গলের বাতাস উবে গেছে, পানি শুকিয়ে গেছে, আর আজ সেটা একটা প্রাণহীন শীতল মরুভূমি। ওয়াও, এটা তো অসাধারণ এক সংযোগ। পৃথিবীর গভীরে থাকা একটা ভূতাত্ত্বিক প্রক্রিয়া আসলে পৃষ্ঠে প্রাণের অস্তিত্বকে সম্ভব করে তুলেছে। আচ্ছা, এবার সেই চূড়ান্ত রহস্যে আসা যাক। এই তরল অংশের নিচে অন্তঃকেন্দ্রমণ্ডল, যার তাপমাত্রা ৫,০০০ থেকে ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস, সূর্যের পৃষ্ঠের সমান, কিন্তু সেটা কঠিন। এটা আমার মাথায় ঢুকছে না। এখানেই পদার্থবিজ্ঞানের একটা দারুণ খেলা চলছে। হ্যাঁ, তাপমাত্রা অমছন বেশি, কিন্তু তার চেয়েও বেশি হলো চাপ। চাপ? ভাবুন, অন্তঃকেন্দ্রমণ্ডলের ওপর পুরো পৃথিবীর বাকি সব স্তরের ওজন এসে পড়ছে। এই চাপ এতটাই প্রচণ্ড, প্রায় ৩০ লক্ষ অ্যাটমসফিয়ারিক প্রেশার। অবিশ্বাস্য। যে লোহার অণুগুলো তরল হওয়ার মতো যথেষ্ট জায়গা পায় না, তারা এতটাই গায়ে গায়ে লেগে থাকতে বাধ্য হয় যে প্রচণ্ড তাপ সত্ত্বেও তারা কঠিন রূপ ধারণ করে। তার মানে চাপ দিয়ে জমিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ, একে বলে প্রেশার ফ্রিজিং। প্রেশার ফ্রিজিং, দারুণ একটা ধারণা। তো আমাদের যাত্রা শেষ হলো একটা কঠিন ধাতব গোলকের কাছে এসে, যেটা সূর্যের মতোই উত্তপ্ত। কিন্তু একটা বড় প্রশ্ন এখনো বাকি, যে আমরা এত কিছু জানলাম কিভাবে? হ্যাঁ, আমরা তো আর সত্যি সত্যি লিফটে করে নামিনি। ঠিক, পৃথিবীর গভীরে যাওয়ার জন্য আমাদের কোনো লিফট নেই, কিন্তু আমাদের কাছে একটা প্রাকৃতিক আল্ট্রাসাউন্ড মেশিন আছে, আর সেটা হলো ভূকম্প। ভূকম্প?
সেটা তো ধ্বংস করে, সেটা আবার তথ্য দেয় কি করে? ভূকম্প যখন হয় তখন পৃথিবীর ভেতর দিয়েও বিভিন্ন ধরনের তরঙ্গ বা ওয়েভস ছড়িয়ে পড়ে। এদের বলে ভূকম্পীয় তরঙ্গ বা সাইজমিক ওয়েভস। আচ্ছা। এর মধ্যে দুটো তরঙ্গ গোয়েন্দার কাজটা করে, পি তরঙ্গ আর এস তরঙ্গ। পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ খুব শক্তিশালী। সে কঠিন, তরল, গ্যাসীয় সবকিছুর মধ্যে দিয়েই যেতে পারে। আর এস তরঙ্গ? এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ হলো আমাদের প্রধান ক্লু। সে বেশ খুঁতখুঁতে, সে শুধু কঠিন পদার্থের মধ্যে দিয়েই যেতে পারে। শুধু কঠিন? হ্যাঁ, কোনো তরল পেলেই সে হারিয়ে যায়। এবার ভাবুন, বিজ্ঞানীরা পৃথিবীর এক প্রান্তে হওয়া একটা ভূকম্পের তরঙ্গ অন্য প্রান্তের সিসমোগ্রাফ যন্ত্রে মাপছেন। হুম। তারা দেখেন যে পি তরঙ্গটা ঠিকই পৌঁছে গেছে, কিন্তু এস তরঙ্গটা মাঝপথে গায়েব। তার মানে এস তরঙ্গ এমন কিছুর মধ্যে দিয়ে গেছে যেটা তরল, আর সেখান থেকেই বহির্কেন্দ্রমণ্ডল যে তরল, সেই সিদ্ধান্তে আসা গেছে। এক্স্যাক্টলি। এটা একটা বিশাল শ্যাডো জোন বা ছায়া অঞ্চল তৈরি করে। বিজ্ঞানীরা এই ছায়া অঞ্চলের আকার আর অবস্থান দেখেই নিখুঁতভাবে বের করে ফেলেছেন যে ঠিক কত গভীরে এই তরল স্তরটা শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে। শুধু কম্পনের প্রতিধ্বনি শুনে? হ্যাঁ, এই তরঙ্গগুলোর গতিপথ আর গতির সামান্য পরিবর্তন বিশ্লেষণ করেই পৃথিবীর ভেতরের এত বিস্তারিত একটা মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছে। এটা বিজ্ঞানের অন্যতম সেরা গোয়েন্দা গল্পগুলোর একটা। সত্যি তাই। কোনোদিন ড্রিল না করেও পুরো গ্রহের ভেতরের ছবি এঁকে ফেলা, এটা অসাধারণ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা সম্পূর্ণ সফর করে ফেললাম। আপেলের খোসার মতো পাতলা ভূত্বক থেকে শুরু করে নখের গতিতে চলতে থাকা সান্দ্র গুরুমণ্ডল, তারপর পৃথিবীর রক্ষাকবচ তৈরি করা তরল বহির্কেন্দ্রমণ্ডল, আর সবশেষে প্রচণ্ড চাপে কঠিন হয়ে থাকা অন্তঃকেন্দ্রমণ্ডল। লোক নয়, এটা একটা জীবন্ত, গতিশীল আর সক্রিয় গ্রহ। আমরা আসলে এক বিশাল উত্তপ্ত ইঞ্জিনের শীতল ছাদের উপর বসবাস করছি। খুব সুন্দর বলেছেন। এর গভীর অভ্যন্তরে ঘটে চলা পরিচলন স্রোত, গলিত লোহার ঘূর্ণন, এর সবই ভূপৃষ্ঠের পর্বত, মহাসাগর আর সর্বোপরি আমাদের জীবনকে সম্ভব করে তুলেছে। তাহলে আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাওয়া যাক। আমরা যে মাটির ওপর এত মন হয়ে দাঁড়িয়ে আছি, তা আসলে হাজার হাজার কিলোমিটার গভীর এক উত্তপ্ত এবং গতিশীল ব্যবস্থার ওপর ভাসমান একটা পাতলা স্তর মাত্র। আমাদের পায়ের নিচের এই অদৃশ্য শক্তি পৃথিবীর পৃষ্ঠকে প্রতিনিয়ত পরিবর্তন করে চলেছে। যা আজ স্থির মহাকালের হিসেবে তা আসলে এক অন্তহীন যাত্রার অংশ। আজ যেখানে সমতল ভূমি, কোটি বছর পর হয়তো সেখানে মাথা উঁচু করে দাঁড়াবে হিমালয়ের মতো কোনো পর্বত।